পরিচালক বীরেশ চট্টোপাধ্যায়ের স্মৃতিতে বহু অজানা ঘটনা ছড়িয়ে রয়েছে, যেখানে উত্তম কুমার শুধু অভিনেতা নন, একজন স্বপ্নবান পরিচালক, সহকর্মীদের প্রতি গভীরভাবে যত্নশীল একজন মানুষ এবং প্রয়োজনে তাঁদের পাশে দাঁড়ানো এক অভিভাবক। সেই সময় বীরেশ চট্টোপাধ্যায় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করতেন, কিন্তু তখন কিছুদিন তার জীবনে বেকারত্ব চলছে। বেশ কিছুদিন কাজ না পাওয়ার পর হঠাৎ খবর এলো উত্তম কুমার নিজে একটা ছবি পরিচালনা করবেন। ছবিটি প্রযোজনা করবে শিল্পী সংসদ, আর নাম হবে বন পলাশীর পদাবলী। সবচেয়ে বড় কথা, উত্তম কুমার চেয়েছিলেন বীরেশ যেন ছবিটিতে কাজ করেন। উত্তম কুমারের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ছিলেন নারুদা। তিনি উত্তম কুমারকে বলেছিলেন, বীরু আমার সঙ্গে থাকবে, অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে, তুই ভাবিস না। উত্তম কুমারের সঙ্গে নারুদার সম্পর্ক ছিল অত্যন্ত আন্তরিক। নারুদা উত্তম কুমারকেও খুব স্নেহ করতেন, আর উত্তম কুমারও তাকে অত্যন্ত ভালোবাসতেন। ছবির কাজ শুরু হলো। বীরেশও ভীষণ মন দিয়ে কাজ করতে লাগলেন, কিন্তু কাজের পাশাপাশি তার মনে ছিল অন্য এক অনুভূতি। তিনি যেন নীরবে উত্তম কুমারকে দেখতেন, তার কাজ লক্ষ্য করতেন এবং মনে মনে তাকে প্রায় পুজোই করতেন। সাধারণত উত্তম কুমার অন্য ছবির শুটিং থাকলে স্টুডিওতে সকাল 10টার পরে আসতেন, কিন্তু বন পলাশীর পদাবলীর ক্ষেত্রে তার ভূমিকা ছিল সম্পূর্ণ আলাদা। একদিন বীরেশ সকাল 8টার সময় স্টুডিওতে পৌঁছে সেট দেখতে গিয়েছিলেন। হঠাৎ দেখলেন উত্তম কুমার নিজের ফ্লোরের এদিক ওদিক ঘুরে সেট পরীক্ষা করছেন। তখনও সেট সম্পূর্ণ তৈরি হয়নি। ঘড়িতে 8:15 বাজে। বীরেশ অবাক হয়ে ভাবলেন, উত্তমদা এত সকালে কেন? আসলে তখন তিনি আর শুধু অভিনেতা নন, পরিচালক উত্তম কুমার হিসেবে তার কাজ শুরু হয়ে গিয়েছে। নিজের ছবি করার জন্য তিনি কি অসম্ভব পরিশ্রম করেছিলেন, সেই দৃশ্য বীরেশের আজও মনে আছে। উত্তম কুমারের নিজের ছবি পরিচালনা করার প্রবল আগ্রহ ছিল। তার বন্ধু সলিল দত্তের ছবিতে কাজ করার সময়ও তিনি মাঝে মধ্যে শট নেওয়ার ইচ্ছে প্রকাশ করতেন। সলিল দত্তও তাকে সেই সুযোগ দিতেন। উত্তম কুমারের আরও একটি অভ্যাস ছিল, প্রায় প্রত্যেক দিন রাতে শুটিং শেষ করে তিনি লাইট হাউস বা নিউ এম্পায়ারে নাইট শো দেখতে যেতেন। মূলত বিদেশি ছবি দেখতেন। সেই ছবিগুলোর কাজ, শট নেওয়ার পদ্ধতি এবং পরিচালনার ধরন গভীরভাবে লক্ষ্য করতেন। পরে নিজের ছবিতে সেইগুলির কিছু কিছু প্রয়োগ করার চেষ্টা করতেন। অনেক পরিচালকের কাজ তার পছন্দ হতো না। সলিল দত্ত বিষয়টি কিছুটা বুঝতেন। উত্তম কুমারের অভিজ্ঞতা ছিল যথেষ্ট, কিন্তু তার থেকেও বেশি ছিল তার দেখা, কীভাবে আরও ভালো ছবি তৈরি করা যায়। এই ভাবনা যেন সবসময় তার মাথায় ঘুরত। বন পলাশীর পদাবলীর জন্য তিনি তাই নিজেকে উজাড় করে দিয়েছিলেন। বীরেশের মনে হয়েছিল রাতের শোতে বিদেশি ছবিতে যে ধরনের শট দেখতেন উত্তম কুমার, সেগুলোও তিনি নিজের ছবিতে প্রয়োগ করার চেষ্টা করতেন। ছবিটি এত বড় আকার ধারণ করেছিল যে একসঙ্গে একটি শোতে শেষ করা সম্ভব ছিল না, 2টি শোতে দেখাতে হতো। শেষ পর্যন্ত ছবিটি বিপুল সাফল্য পায়, সুপারহিট হয়। কিন্তু ছবির শুটিং চলাকালীনই ঘটে যায় এক ভয়াবহ ঘটনা। একদিন বীরেশ চট্টোপাধ্যায় স্টুডিওতে এসে দেখলেন উত্তম কুমার NT1-এ মেকআপ করছেন। হঠাৎ চোখে পড়ল, স্টুডিওর পাঁচিলের ওপর প্রায় 20-25 জন ছেলে উঠে বসে আছে। তারা চিৎকার করে বলছে, ওকে আমাদের হাতে দিয়ে দিন। তাদের মধ্যে রঞ্জিত নামে একটি ছেলেও ছিল। তারা ছিল নকশালপন্থী। তখন NT1 স্টুডিওর মধ্যে নকশালদের একটা আড্ডা তৈরি হয়েছিল। রাতের পর রাত স্টুডিও ফাঁকা পড়ে থাকতো। সেই সুযোগে তারা একদিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বেরিয়ে যেত। ধীরে ধীরে স্টুডিওর একটি অংশ যেন তাদের ঘাঁটিতে পরিণত হয়েছিল। কিন্তু তারা উত্তম কুমারকে কেন চাইছে, বীরেশ প্রথমে কিছুই বুঝতে পারেনি। তিনি ছুটে মেকআপ রুমে গিয়ে উত্তম কুমারকে ঘটনাটি জানালেন। সব শুনে উত্তম কুমার শান্তভাবে বললেন, ওরা আমাকে চায়, যাও কচিদাকে ডেকে নিয়ে এসো। কচিদা ছিলেন NT1-এর পার্টনার সুবোধ মিত্র। প্রমথেশ বড়ুয়ার সময় থেকেই তিনি এডিটর হিসেবে পরিচিত ছিলেন। স্টুডিওর মালিক ও ম্যানেজার হিসেবে তার যথেষ্ট প্রভাব ছিল এবং সবাই তাকে সম্মান করত। বীরেশ গিয়ে বললেন, কচিদা, দাদা আপনাকে ডাকছেন। কচিদা জানতে চাইলেন তাকে ডেকে কি হবে। পরিস্থিতি তখন এমন যে শুটিং করা সম্ভব কিনা সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। এরপর সেখানে এলেন অর্ধেন্দু মুখোপাধ্যায়, পরিচালক এবং শিল্পী সংসদের সেক্রেটারি। তিনি ছিলেন পিনাকি মুখোপাধ্যায়ের দাদা এবং নিজেও তিনি একজন পরিচালক ছিলেন। অর্ধেন্দু মুখোপাধ্যায় উত্তম কুমারকে বললেন, উত্তম, সব কিছু তো বুঝতেই পারছো,
উত্তম কুমার জানতে চাইলেন, তাহলে কি করব দাদা, বাড়ি চলে যাব? উত্তর এলো, বাড়ি যাবে কি করে, ওরা তো স্টুডিও ঘিরে ফেলেছে। পরে আসল কারণটি জানা গেল। সেদিন সকালে মর্নিং ওয়াকে গিয়ে ভিক্টোরিয়ার কাছে দূর থেকে একটি খুন হতে দেখেছিলেন উত্তম কুমার। নকশালরা একজন বিশেষ ব্যক্তিকে হত্যা করেছিল। সেই ঘটনার সাক্ষী ছিলেন উত্তম কুমার। নকশালদের ধারণা ছিল তাদের ওই কর্মকাণ্ডের একজন সাক্ষীকে বাঁচিয়ে রাখা যাবে না, তাই তারা উত্তম কুমারকে নিজের হাতে পেতে চাইছিল। অবশেষে কোনো রকমে তাদের চোখ এড়িয়ে কৌশলে স্টুডিওর ব্যাকডোর দিয়ে উত্তম কুমারকে বের করে দেওয়া হলো। বাইরে যারা ঘিরে বসেছিল তারা বুঝতেই পারেনি কখন উত্তম কুমার সেখান থেকে বেরিয়ে চলে গেছেন। কিন্তু এরপর বন পলাশির পদাবলীর শুটিং বন্ধ হয়ে গেল। আবার বীরেশদের জীবনে ফিরে এলো বেকারত্ব। এরই মধ্যে একদিন এলো আরও ভয়ঙ্কর খবর। সেই খবর শুনে বীরেশ চট্টোপাধ্যায় কেঁদে ফেলেছিলেন। তাঁর একটি 1.5 তলার ঘর ছিল। রাত 3:30-টের সময় সেখান থেকে বেরিয়ে তিনি হাঁটতে হাঁটতে ময়রা স্ট্রিটে উত্তম কুমারের বাড়িতে পৌঁছলেন। চারিদিক তখন অন্ধকার। দরজায় নক করতেই উত্তম কুমার দরজা খুললেন। পরনে হাফ প্যান্ট ও গেঞ্জি। তিনি জিজ্ঞেস করলেন, এসো, কী ব্যাপার, কী হয়েছে? বীরেশ নিজেকে সামলাতে পারলেন না, কেঁদে ফেললেন। তারপর জানালেন বিশ্বস্ত সূত্রে তিনি খবর পেয়েছেন উত্তম কুমারকে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে। উত্তম কুমার তাকে শান্ত করে বললেন, আহা, নিজেকে সামলাও, বলো কি হয়েছে। সব শুনে তিনি আবার জানতে চাইলেন, তুমি ঠিক শুনেছ তো? বীরেশ বললেন, হ্যাঁ দাদা, আমি ঠিকই শুনেছি। উত্তম কুমার তখন শান্তভাবে বললেন, আচ্ছা ঠিক আছে। বীরেশ বললেন, তিনি হেঁটেই এসেছেন এবং তিনি হেঁটেই ফিরে যাবেন এবার। উত্তম কুমার তাকে বিদায় দিলেন। পরদিন বিকেলের বিমানে উত্তম কুমার বোম্বে চলে গেলেন। বোম্বের পালি হিলে উত্তম কুমারের নিজের একটা ছোট ফ্ল্যাট ছিল। সেখানে তিনি গিয়ে উঠলেন। তার বন্ধু আলো সরকার, যিনি ছোটি সি মুলাকাত ছবির সঙ্গে যুক্ত ছিলেন, তিনি তাঁর দেখাশোনা করতেন। বীরেশ পরে সেই ফ্ল্যাটে গিয়েছিলেন। এদিকে ছবি বন্ধ, কাজ বন্ধ, আবার বেকারত্ব। এই বেকারত্বের সময় একদিন উত্তম কুমার বীরেশকে ডেকে পাঠালেন। খবর দিয়ে বললেন, বীরুকে পাঠিয়ে দিও। বীরেশ চট্টোপাধ্যায় গেলেন, দেখলেন উত্তম কুমার বাঁ হাতে 1 মুঠো টাকা। তিনি সেই টাকা বীরেশের হাতে দিয়ে বললেন, যাও, এই জন্যই তোমাকে ডেকেছিলাম। বীরেশের তখন বেকার অবস্থা, কারো কোনো রুজি রোজগার নেই। এত টাকা হঠাৎ তার হাতে তুলে দেওয়া হচ্ছে। তিনি কি বলবেন বুঝতে পারছিলেন না। কাঁপতে কাঁপতে সেখান থেকে বেরিয়ে এসেছিলেন। আজও তিনি জানেন না কেন উত্তম কুমার তাকে সেইভাবে সাহায্য করেছিলেন, কিন্তু ঘটনাটি তার মনে গভীরভাবে গেঁথে রয়েছে। কয়েক মাস পরে বম্বে থেকে উত্তম কুমার কলকাতায় ফিরে এলেন। এরপর আবার শুরু হলো বন পলাশির পদাবলীর শুটিং। এবার শুরু হলো বিরাট আউটডোর শুটিং কালনা ও কাটোয়ায়। সেই সময় একদিন উত্তম কুমার বীরেশকে দেখে জানতে চাইলেন, বীরু, কী ব্যাপার? বীরেশ চট্টোপাধ্যায় বললেন, তার একটা কথা ছিল। উত্তম কুমার তাকে ডেকে বললেন, এসো। বীরেশ চট্টোপাধ্যায় জানালেন তিনি ভাবছেন বোম্বে চলে যাবেন। উত্তম কুমার তখন অবাক হয়ে জানতে চাইলেন, বোম্বে চলে যাবে? হ্যাঁ দাদা, কোনো সূত্র পেয়েছো? বীরেশ বললেন, তিনি ভাবছেন ঋষিকেশ মুখোপাধ্যায়ের কাছে গিয়ে কাজের কথা বলবেন। উত্তম কুমার এতে অত্যন্ত খুশি হলেন। বললেন, খুব ভালো, যদি পারো, এর চেয়ে ভালো আর কি হতে পারে। দেখো, আমার ডিরেকশন তো একটা শখ, এটা আমার প্রফেশন নয়, আমি তো হিরো। তুমি যদি বোম্বেতে এত বড় একজন মানুষের কাছে কাজ করার সুযোগ পাও, তার থেকে ভালো আর কি হতে পারে। তিনি বীরেশকে বোম্বে চলে যেতে উৎসাহ দিলেন। আরও বললেন, বি.আর. চোপড়ার সঙ্গে তার একটি ছবি করার কথা চলছে। বীরেশ যদি সেখানে থাকেন তাহলে তিনি বলতে পারবেন তার অ্যাসিস্ট্যান্ট বীরু বোম্বেতে আছে। প্রয়োজনে তার বীরেশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। উত্তম কুমারের সেই উৎসাহেই বীরেশের বোম্বে যাওয়ার স্বপ্নের ভিত তৈরি হলো। পরবর্তীকালে বীরেশ চট্টোপাধ্যায় তখন ঋষিকেশ মুখোপাধ্যায়ের কাছে কাজ করছেন। একদিন খবর পেলেন উত্তম কুমার বোম্বেতে এসেছেন এবং নিজের ফ্ল্যাটেই উঠেছেন। বীরেশ সেখানে গেলেন, কিন্তু উত্তম কুমার তখন শুটিংয়ে গেছেন। তিনি অপেক্ষা করতে লাগলেন। এরপর সেখানে এলেন সুপ্রিয়া দেবী। তিনি বীরেশকে বললেন, বীরু, খেয়ে দিয়ে যাব, যেও। বীরেশ রাজি হলেন। সেখানে ভিক্টর ব্যানার্জিও ছিলেন, খাওয়া দাওয়া সব চলছিল। এমন সময় উত্তম কুমার ফিরে এলেন। তখন তার কিতাব ছবির শুটিং চলছিল। বীরেশকে দেখে উত্তম কুমার বললেন, বীরু, এসেছো? বসো বসো, আমি স্নান করে আসছি। কিছুক্ষণ পরে স্নান করে পায়জামা পাঞ্জাবি পরে এলেন। হাতে ছিল একটা ছোট্ট 1 প্যাক হুইস্কি। বীরেশকে জিজ্ঞেস করলেন, একটু নেবে? বীরেশ বলল, না দাদা, খাই না। উত্তম কুমার বললেন, খুব ভালো, খুব ভালো, এইসবের মধ্যে ঢুকো না।
তারপরে সবাই মিলে চাইনিজ খাবার খেলেন। একসময় উত্তম কুমার বীরেশকে কাছে ডাকলেন। তার পিঠ মেপে বললেন, রোগা হয়ে গেছো তো? বীরেশ জানালেন, আগে এক্সারসাইজ করতেন, কিন্তু বম্বেতে এসে নিয়ম করে ব্যায়াম করার সুযোগ হচ্ছে না। উত্তম কুমার তখন বললেন, ইনস্ট্রুমেন্ট নিয়ে যারা এক্সারসাইজ করে, এক্সারসাইজ ছেড়ে দিলেই তারা রোগা হয়ে যায়। বীরেশের মনে হয়েছিল উত্তমদা ঠিকই বুঝেছিলেন তার শরীরের পরিবর্তনটা। সেই দিন রাতে অনেক গল্প আড্ডা হলো। সেখানে ছিলেন ভিক্টর ব্যানার্জি, সুপ্রিয়া দেবী এবং উত্তম কুমার। রাত 10:30 বাজে গেল। উত্তম কুমার ভিক্টরকে বললেন, তুমি তো জুহুতে যাবে, বীরুকে একটু ছেড়ে দিও। রাত প্রায় 11টার সময় ভিক্টর ব্যানার্জি গাড়িতে বীরেশ চট্টোপাধ্যায় রওনা হলেন। তিনি থাকতেন জুহুর প্যারা রোডে, কিশোর কুমারের বাড়ির একটু আগে। একটি পুরনো ভাঙাচোরা বাড়ি ছিল 6 তলার ওপরে। বাড়িটার নাম ছিল নারকেলবালা বিল্ডিং। সেখানে নিচে একটি দর্জির দোকান ছিল যার নাম ডিরেক্টরস। বীরেশ সেখানে পৌঁছে ভিক্টরকে বললেন, এখানে থামান, আমি নামব। ভিক্টর ব্যানার্জি অবাক হয়ে বলেছিলেন, ও এখানে থাকেন ডিরেক্টর? বীরেশ হেসে বলেছিলেন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। ভিক্টর ব্যানার্জি তখন যেন ভবিষ্যৎবাণীর মতো বলেছিলেন, ডিরেক্টর তো হবেন মশাই। কথাটা সত্যিই হয়েছিল। পরবর্তীকালে সেই ভিক্টর ব্যানার্জি বীরেশ চট্টোপাধ্যায়ের পরিচালিত ছবিতে হিরোর ভূমিকায় অভিনয় করেছিলেন। ছবিটার নাম ছিল একান্ত আপন। বীরেশ চট্টোপাধ্যায় নিজেও ওই ছবির পরিচালক ছিলেন। উত্তম কুমারের জন্ম শতবর্ষে ফিরে তাকালেই তার সঙ্গে জড়িয়ে থাকা এই ছোট ছোট স্মৃতিগুলোই বারবার মনে পড়ে বীরেশ চট্টোপাধ্যায়ের। তারপর আসে 1980 সালের জুলাই মাস। সেদিন শচীন ভৌমিকের মা মারা গিয়েছিলেন। ঘাটের কাজ চলছিল। বীরেশও সেখানে উপস্থিত ছিলেন। সেই সময় একটি পত্রিকা এসে পৌঁছায় তার কাছে। খবরটা ছিল উত্তম কুমার আর নেই। বোম্বের সেই ঘাটে বসেই বীরেশ চট্টোপাধ্যায় প্রথম খবরটা পড়েছিলেন। শচীন ভৌমিক ছিলেন তার স্ত্রী, যাকে তিনি বিয়ে করেছিলেন তার আপন মামা, অর্থাৎ বীরেশের মামা শ্বশুর। শচীন ভৌমিক ছিলেন বম্বের অত্যন্ত বড় মাপের পরিচালক ও চিত্রনাট্যকার। উত্তম কুমারের মৃত্যুর সেই অসহনীয় খবর যখন এলো, বীরেশ চট্টোপাধ্যায় তখন বহু দূরে বম্বেতে। তাই মোহনাকে শেষবারের মতো দেখার সুযোগ তার হয়নি। একজন মানুষকে তিনি দেখেছিলেন অভিনেতা হিসেবে, পরিচালক হিসেবে, সহকর্মী হিসেবে এবং সর্বোপরি একজন বড় মনের মানুষ হিসেবে। বেকারত্বের সময় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া থেকে শুরু করে ভবিষ্যতের পথ দেখানো, উত্তম কুমারের সেই মানবিক দিকই বীরেশ চট্টোপাধ্যায়ের স্মৃতিতে আজও অমলিন।